এবার জানাবো খবরের বিস্তারিত, আর আপনাদের সঙ্গে রয়েছে এজি মাহমুদ। ব্যবসা বাণিজ্য বাধাগ্রস্ত হয় এমন কোনো পদক্ষেপ নেবে না সরকার, ব্যবসায়ীদের এমন আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি দেশের অগ্রযাত্রায় সরকারি বেসরকারি খাতকে একযোগে কাজ করারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্স উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৈরি পোশাক খাতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ব্যবসা বাণিজ্যে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি হোক তা সরকার চায় না। জলাধারের এমনি আমাদের অভাব। এই ঢাকা শহরে যতগুলি জলাধার ছিল একে একে প্রায় সবগুলি বন্ধ করে দেওয়া হলো, খালগুলি বন্ধ করা হলো, অনেক জায়গায় বক্স কালভার্ট করা হলো, আর জলাধারগুলি ভরাট করে করে সেখানে নানা রকম বিল্ডিং, এবং সেখানে এখন এমন অবস্থা যে আগুন লাগলে পানির অভাব হয়। তা আমরা চাই না যে আমাদের ব্যবসা বাণিজ্য কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হোক, কারণ আমাদের গার্মেন্টস সারা বাংলা পৃথিবীতে আজকে মানে রপ্তানি হচ্ছে, এবং রপ্তানি ক্ষেত্রে বাংলাদেশ দ্বিতীয় স্থান অধিকার করে আছে, এবং সেখানে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনে বিরাট অবদান রেখে যাচ্ছে। এর আগে সকালে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল বেজার উদ্যোগে 11টি অর্থনৈতিক অঞ্চল, 13টি অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন, 16টি শিল্প প্রতিষ্ঠানের বাণিজ্যিক উৎপাদন, 20টি শিল্প কলকারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন ও 5টি চলমান উন্নয়ন কাজের উদ্বোধন করেন শেখ হাসিনা। মানুষের সবথেকে মৌলিক চাহিদার মধ্যে খাদ্যটা হচ্ছে সবথেকে বড় চাহিদা। কাজে বাংলাদেশকে আমাদের ক্ষুধামুক্ত করতে হবে, দারিদ্র্যমুক্ত করতে হবে, খাদ্য উৎপাদন আমাদের বাড়াতে হবে। পাশাপাশি আমাদের দেশটা যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগ হয়, এই প্রাকৃতিক দুর্যোগ অনেক সময় আমাদের অনেক সময় ফসল নষ্ট হয়, তাহলে আমার এই দুর্যোগকালীন সময়ে আমার খাদ্য মজুদের ব্যবস্থাও করতে হবে, আবার আমার যেন কারো কাছে হাত পাতে না হয়, আমরা যেন নিজেরা মর্যাদা নিয়ে থাকতে হবে সেদিকেও দৃষ্টি দিতে হবে। আসন্ন রমজানে খাদ্যদ্রব্যের দাম যেন না বাড়ে সেদিকে খেয়াল রাখতে ব্যবসায়ীদের আহ্বান জানান সরকার প্রধান। কোহেরিন ফারহানাস, ডিবিসি নিউজ ডেস্ক। এশিয়া প্যাসিফিক অঞ্চলের সবচেয়ে বর্ধনশীল অর্থনীতির দেশ বাংলাদেশ। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক 2019-এ উঠে এসেছে এমন তথ্য। 2019-2020 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি 8% হওয়ার প্রত্যাশা করেছে এই সংস্থাটি, যা এশিয়ার অন্যান্য দেশগুলোর তুলনায় বেশি। উচ্চ রফতানির কারণে 2018 সালে শিল্প খাতে প্রবৃদ্ধি হয়েছে 12.5%। তবে পরিবহন, আর্থিক, শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতে প্রবৃদ্ধি কিছুটা কমেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের প্রথম 6 মাসে 5.8% মূল্যস্ফীতি হলেও পরের 6 মাসে এটি কমে দাঁড়াবে 5.5%। তবে গ্যাস বিদ্যুতের দাম বাড়লে 2020 সালে বাড়বে মূল্যস্ফীতি। প্রতিবেদনে কম মুনাফা, সুশাসনের অভাব, পরিচালনের অদক্ষতা, পুঁজি সংকট সহ ব্যাংকিং খাতের কিছু দুর্বলতা তুলে ধরা হয়েছে। বলা হয়, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো বড় চ্যালেঞ্জ হবে বাংলাদেশের জন্য। ভোগ ব্যয় ও বিনিয়োগের উপর নির্ভর করে 2019-20 অর্থ বছরে বাংলাদেশে প্রবৃদ্ধি দাঁড়াবে 8%। তাছাড়া রপ্তানি ও শিল্প খাত প্রবৃদ্ধি বাড়াতে ভূমিকা রাখবে। তবে দীর্ঘমেয়াদে উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাংকিং খাতকে শক্তিশালী করা, অবকাঠামো দুর্বলতা দূর করা সহ ডুইং বিজনেসের খরচ কমাতে হবে বাংলাদেশকে। উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করার সংসদ সদস্যদের তালিকা তৈরি করছে আওয়ামী লীগ। আগামী 5 এপ্রিল দলের কার্যনির্বাহী কমিটির সভায় দলের সভাপতির কাছে এই তালিকা দেওয়া হবে। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে ওই বৈঠকেই সেটি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন দলটির নেতারা। নাটোরের বাগাতিপাড়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ছিলেন স্থানীয় সংসদ সদস্য শহীদুল ইসলামের ভাই অহিদুল ইসলাম। পাশের গুরুদাসপুরে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেনের পক্ষে প্রচারণা চালিয়ে খবরের শিরোনাম হন স্থানীয় সংসদ সদস্য আব্দুল কুদ্দুস। বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ ও প্রভাব বিস্তারের অভিযোগে স্থানীয় এমপি ওয়ারিসাত হোসেন বেলালকে 2 দফা এলাকা ছাড়া নোটিশ দেওয়া হয়। পরে স্থগিত করা হয় নেত্রকোনার পূর্বধলা উপজেলা নির্বাচন। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে উপজেলা নির্বাচনে নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়ে দলীয় প্রার্থীকে পরাজিত করতে অন্তত 50 জন এমপি সরাসরি কাজ করেছেন। এ নিয়ে আওয়ামী লীগের সবশেষ সভাপতিমণ্ডলীর বৈঠকে আলোচনার পর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। এ তালিকায় আছেন সুনামগঞ্জের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, খুলনার সাংসদ
নারায়ণ চন্দ্র চন্দ, ঈশ্বরদী সাংসদ শামসুর রহমান শরীফ, গাজীপুরের সাংসদ ইকবাল হোসেন সবুজ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। তালিকা প্রস্তুত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে সাংগঠনিক সম্পাদককে তার বিভাগের। আমাদের ওয়ার্কিং কমিটির মিটিংয়ে সাবমিট করা হবে এবং সেই সভা থেকে আমাদের যারা দায়িত্বশীল ব্যক্তিরা কোথায় কি ধরনের সরাসরি নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক কি ব্যবস্থা নেওয়া যায় আলোচনা করে সিদ্ধান্ত হবে। দায়িত্বশীল জায়গায় থেকে বিতর্কিত কর্মকাণ্ড করে দলের বিরুদ্ধে অবস্থান নেয় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। নৌকার বিপক্ষে কোনো দায়িত্বশীল নেতা তিনি যদি কোনো দায়িত্ব পালন করে থাকে আমরা বলবো যে সে দায়িত্বশীল নেতা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন এবং সেই দায়িত্বহীনতার জন্য অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সুপারিশ করেছি। দলীয় প্রার্থীর বিরোধিতা ছাড়াও মনোনয়নের সময় তৃণমূল থেকে নাম না পাঠানো, আত্মীয় বা স্বজনদের নাম পাঠানো সহ নানা অভিযোগও ছিল বেশ কিছু এমপির বিরুদ্ধে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। মনসুর ও মোকাব্বিরের শপথের পর বিএনপির নির্বাচিত অন্য 6 জনকেও শপথ নেয়ার দাবি জানিয়েছেন তাদের নির্বাচনী এলাকার ভোটাররা। ভোটের মর্যাদা রক্ষার পাশাপাশি তাদের দাবি সংসদে গিয়ে নির্বাচিতদের সরকার বিরোধী আন্দোলন বেগবান করা উচিত। তবে নিজের ইচ্ছা থাকলেও দলীয় বাধার কারণে শপথ না নেয়ার কথা জানিয়েছেন বিএনপির এক সংসদ সদস্য। জাতীয় ঐক্যফ্রন্টের 8 জনের মধ্যে শপথ নিয়েছেন 2 জন, দুজনই গণফোরামের। অন্য 6 জনই বিএনপির নেতা ও ধানের শীষ প্রতীকে নির্বাচিত। এসব এলাকার ভোটারদের সঙ্গে কথা বললে বেশিরভাগই শপথ নেয়ার পক্ষে মত দেন। কিন্তু এখন সে সংসদে না বসলে এর জন্য তো জনগণ দায়ী না, এটা তার ব্যর্থতা। এটা ঠিক না, ওনারা আমাদের উপকারার্থে সংসদে যাবে, আমাদের কথা বলবে, ওনার সংসদে যাওয়া উচিত আমার এটা মনে হয় এবং জনগণ এটাই চাচ্ছে। এমপিত্ব না হলে এই এলাকার মানুষ তো এমপিত্বহীন হয়ে পড়বে। তারা যদি শপথ না নেন তাহলে আমরা সাধারণ ভোটার হিসাবে ধরেই নেব যে ওনারা আমাদেরকে অবজ্ঞা করলেন। এতে সে হয়তো দলের কাছে ভালো থাকলো কিন্তু আমাদের সে চরম ক্ষতি করে দিল। এই জাতীয় সংসদ সদস্য যে 6 জনই নির্বাচিত হয়েছে তারাই যেন ঘটনা হচ্ছে সংসদে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করে। সংসদে যোগ দিয়ে আন্দোলনের পরামর্শের পাশাপাশি শপথ নিতে না চাইলে উপনির্বাচনের কথাও বলেন কেউ কেউ। সংসদে কে আসলো না আসলো, 10 জন এলো না 5 জন এলো, এটা দেখার মতো না। তাকেও করা হয়েছে, সেই যে হোক না কেন যদি শপথ না নেয় তাহলে উপনির্বাচন হতে পারে এবং উপনির্বাচন হলে আরেকজন নির্বাচিত হবে। যায় ঢাকা শহর যায় বসে আছে, আমরা গরিব মানুষ, আমাদের ভোট তার কোনো আগ্রহ নাই, তাহলে আমাদের এই ভোটটা দিয়ে তো কোনো কার্যকলাপ হলো না। উপনির্বাচন আরেকবার নন্দীগ্রামবাসী আমরা চাই। আমরা সকল সুবিধা থেকে বঞ্চিত, আমরা উপনির্বাচন চাই। ঠাকুরগাঁও 3 আসনে নির্বাচিত বিএনপির প্রার্থী জানালেন ইচ্ছা থাকলেও দলের সিদ্ধান্তের বাইরে যেতে পারছেন না তিনি। জনগণের ভোটের দ্বারা নির্বাচিত, এই জন্যই জনগণের বা এলাকার উন্নয়নের জন্যই আমাকে কাজ করতে হবে এবং আমি কাজ করতে ইচ্ছুক। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে দল কি সিদ্ধান্ত নেয়। মনিরুজ্জামান মুন্না, ডিবিসি নিউজ ডেস্ক। উচ্চ আদালতের 10 মাসের নির্দেশনা শেষ হয়েছে গত বছরের 5ই মে। তারপরেও গুলশান, বনানী, ধানমন্ডি এলাকার আবাসিক প্লট থেকে সব অনুমোদন নেই এমন বাণিজ্যিক ও অবৈধ স্থাপনা উচ্ছেদে কোনো ভূমিকাই নেয়নি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম বেড়েই চলেছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ডিবিসি নিউজকে বলেছেন, উচ্চ আদালতে মামলা নিষ্পত্তি হলেই অভিযান শুরু হবে। 2016 সালের 1 জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনার পর আবাসিক এলাকায় অনুমোদনহীন বাণিজ্যিক প্রতিষ্ঠান না রাখার বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এরপরই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ গুলশান, বনানী ও বাড়িধারা সহ ঢাকা উত্তরের আবাসিক এলাকায় 552টি প্রতিষ্ঠানকে অবৈধ হিসেবে চিহ্নিত করে, যার মধ্যে রেস্তোরাঁ, হোটেল, স্কুল, কলেজ ও হাসপাতাল রয়েছে। অভিযান শুরুর পরই বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো হাইকোর্টে রিট আবেদন করলে 2017 সালের 5 জুলাই গুলশান, বনানী ও ধানমন্ডি এলাকার সব ধরনের অবৈধ স্থাপনা 10 মাসের মধ্যে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশনার সময়সীমা পার হয়েছে গত বছরের 5ই মে, কিন্তু বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সরেনি। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বললেন, আবাসিক এলাকার বৈশিষ্ট্য ফিরিয়ে আনা হবে, তবে মামলাগুলো নিষ্পত্তি হলেই শুরু হবে কার্যক্রম। একটা বাণিজ্যিক অনুমোদন পাওয়ার প্রেক্ষিতে অন্যরা যখন বাণিজ্যিক কর্মকাণ্ড শুরু করে তখন তাদেরকে নিবৃত্ত করা,
কঠিন হয়ে যায়। আদালতে একাধিক মামলা হয়েছে, সেই মামলার প্রেক্ষিতে একটু স্থিমিত অবস্থায় আছে। মামলাগুলো নিষ্পত্তি করে আমরা আবার পূর্ণ উদ্যমে শুরু করব। গুলশান বনানী সহ নিরঙ্কুশ আবাসিক এলাকায় কোনোভাবে বাণিজ্যিক কোনো স্থাপনা থাকবে না। গুলশান বনানী বাড়িধারা সহ কূটনৈতিক এলাকায় রাজনৈতিক কার্যালয়ও সরানোর উদ্যোগ নেওয়া হবে জানালেন মন্ত্রী। কোনোভাবে আবাসিক এলাকায় রাজনৈতিক কার্যালয় থাকাটা শোভন নয়, কারণ সেখানে অধিক সংখ্যক লোকজন, নেতাকর্মীদের স্লোগান হয়, যত্রতত্র গাড়ি আসে, পরিবেশটার আবাসিক পরিবেশের যে বৈশিষ্ট্য সেটা থাকে না। এজন্য আমরা সকলকে অনুরোধ করব, যদি তারা অনুরোধে রাজি হন আমরা খুশি হব, না হলে আইনানুগ প্রক্রিয়ায় আমরা আবাসিক এলাকার যে চরিত্র বা বৈশিষ্ট্য সেখানেই ফিরিয়ে নেব। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা। সংস্কার বা সচেতনতা নয়, আগুনের ঝুঁকি এড়াতে হলে পুরোই ভেঙে নতুন করে নির্মাণ করতে হবে বঙ্গবাজারের বিপণী বিতানগুলো। ফায়ার সার্ভিস বলছে এই মার্কেটগুলোতে আগুনের ঝুঁকি নিরসন বিদ্যমান ব্যবস্থায় কোনোভাবেই সম্ভব নয়। আর ব্যবসায়ীরা বলছেন নতুন ভবন নির্মাণ করলে সহযোগিতা করবেন তারা। ফায়ার সার্ভিসের সদর দপ্তর লাগোয়া বঙ্গবাজার। পুরো মার্কেটটি টিন আর কাঠের তৈরি। পরিদর্শন শেষে ফায়ার সার্ভিস বঙ্গ কমপ্লেক্স বিপণী বিতান ও পাশের মহানগর কমপ্লেক্স বিপণী বিতানকে অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ব্যানার টাঙিয়েছে। ভেতরে গিয়ে ঝুঁকির কিছু চিত্রও মেলে। প্রাথমিক তৎপরতার অংশ হিসেবে কিছু পদক্ষেপ নিয়েছেন ব্যবসায়ীরা। আছি মোটামুটি ঝুঁকির ভিতরে আছি, তারপরে আমরা তো এতদিন যাবত দোকানদারি করছি, হয়তো কোনো ঝুঁকির মুখে পড়ি নাই। বড় বড় মার্কেটে ঝুঁকিপূর্ণ, আর আমাদের কাঠের মার্কেটে ঝুঁকিপূর্ণ হতেই পারে। ওনারা আমাদের যেভাবে দিক নির্দেশনা দেয় আমরা ঠিক ওইভাবেই তাদের সাথে সার্বিক সহযোগিতা করে আমাদের মার্কেট রক্ষার্থে আমরা কাজ করে যাব। যদি কেউ ধূমপান করে তাহলে 3 দিন দোকান বন্ধ থাকবে এবং 500 টাকা জরিমানা। যত পদক্ষেপই নেওয়া হোক না কেন, টিন আর কাঠের তৈরি এই মার্কেটটির অগ্নিকাণ্ডের ঝুঁকি কমানো সম্ভব নয় বলে মত ফায়ার সার্ভিসের। বঙ্গবাজার শুড বি অ্যাবসলিউটলি কনস্ট্রাক্ট করতে হবে। ইটস সেলফই তো ডেঞ্জারাস। এটা তো কখন ভেঙে পড়ে, কখন কি হবে, এটা তো কেউ মানে ইট উইল বি ডিজাস্টার। যাদেরকে আমরা ঝুঁকিপূর্ণ অতি ঝুঁকিপূর্ণ করেছি, যারাই কাজ করে নাই তাদের বিরুদ্ধে আমরা এই অ্যাকশন নিতে যাচ্ছি। নতুন ভবন নির্মাণে একমত এখানকার ব্যবসায়ী নেতারাও, তবে তাদের দাবিও আছে। সিটি কর্পোরেশনের সাথে আমাদের দেন দরবার চলছে, লাস্ট পর্যায়ে আছে আলোচনার। তো ইনশাল্লাহ এটা অতি সহসাই শেষ হয়ে যাবে, আলোচনার সমাধান হয়ে যাবে। হয়ে গেলেই আমরা মার্কেটটা পুনর্নির্মাণের জন্য ব্যবস্থা করব। ফায়ার স্টেশন হেড অফিস তাদের নির্দেশন অনুযায়ী যা ব্যবস্থা করা দরকার আমরা সব ব্যবস্থাই কিন্তু এখানে আমরা ইনশাল্লাহ নিছি, এবং স্থায়ী করার জন্য যা করার প্রয়োজন সেটাও আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিতেছি ইনশাল্লাহ, কারণ এই অবস্থায় আমরাও থাকতে চাই না। এরই মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বঙ্গ কমপ্লেক্সের 4টি মার্কেটই ভেঙে ফেলার নোটিশ দিয়েছে। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা। স্বপ্ন ধরার সৌজন্যে ডিবিসি সংবাদে আরো যা দেখবেন। দাবি আদায় ধর্মঘটে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকেরা 4 ঘন্টা সড়ক রেলপথ অবরোধে ভোগান্তি। তৃতীয় দিনের মতো রাজধানীতে বহুতল ভবনের তথ্য সংগ্রহ করছে রাজুক। একই সঙ্গে বিভিন্ন ভবনের অগ্নি নির্বাপন ব্যবস্থা পর্যবেক্ষণ করছে ফায়ার সার্ভিস। রাজধানীতে সকাল থেকে 8টি জনে কাজ করছে রাজুকের 24টি দল। এদিকে বনানীতে ব্লু ওশান ও ডেল্টা ডালিয়া টাওয়ারে অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় ভবন দুটিতে ঝুঁকিপূর্ণ ব্যানার টাঙিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন 2টি ভবনের একটিতেও অগ্নি নির্গমন সিঁড়ি নেই। এসব ভবনের বিরুদ্ধে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা তাৎক্ষণিকভাবে যে খালি জায়গায় অতিরিক্ত যে স্থাপনা নির্মাণ করেছে সেটাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছি, এবং আবাসিক যে অনুমোদিত স্থানে অনাবাসিক কার্যক্রম পরিচালনা করছে সেটা তাৎক্ষণিকভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছি। আমাদের অগ্নি নিরাপত্তা সংক্রান্ত যে বিষয়গুলো থাকার কথা তার অধিকাংশই এখানে নাই। বিল্ডিং কর্তৃপক্ষকে জানিয়েছি, তাদের সাথে আমরা কথা বলেছি, তাদেরকে দেখিয়েছি যে আপনার ভবনের এই অবস্থা। এখন তাদেরও দায়িত্ব আছে তাদের এই ভবনগুলোর অগ্নি নিরাপত্তা পরিস্থিতি বাড়ানোর জন্য, তারা বলেছেন তারা সেটা করবেন। দর্শক, রাজধানীতে 10 তলার উপরের বহুতল ভবনের তথ্য সংগ্রহ করছে সংস্থাটির 24টি দল। এবার বনানী বহুতল ভবন পরিদর্শনের খবর জানাবেন সহকর্মী হিমেল মাহবুব, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। হিমেল, আজকে কতগুলো ভবন পরিদর্শন হয়েছে, তার মধ্যে কতগুলোতে ত্রুটি পাওয়া গেছে, কি ধরনের অনিয়ম ত্রুটি পাওয়া গেছে?
সকাল থেকে মহাখালীর যে রাজুকের যে ইউনিট 4 অর্থাৎ জোন 4-এর 5টি টিম অভিযান করছে। এর মধ্যে বনানীতে যে দলটি রয়েছে তারা এখন পর্যন্ত 4টি ভবনে পরিদর্শন করেছে এবং সর্বশেষ পরিদর্শন করেছে এই যে আপনি ছবিতে দেখতে পাচ্ছেন যে বনানীর ইকবাল টাওয়ারে, এটি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডাক্তার HBM ইকবালের এই বহুতল ভবনটির মালিক তিনি, এবং এটির প্রধান যে ত্রুটি সেটি হচ্ছে এটির অনুমোদন 18 তলা পর্যন্ত নেওয়া থাকলেও এটি অনুমোদন না মেনে, এটাই নিয়ম না মেনে রাজুকের নকশা বহির্ভূত এটি 23 তলা পর্যন্ত করা হয়েছে। তাছাড়া এটিতে দুটি অগ্নি নির্বাপন জরুরি সিঁড়ি থাকার কথা থাকলেও দুটি সিঁড়ি থাকার কথা ভবনের নকশা অনুযায়ী, তার একটিও এখানে নেই। এবং এখানে সামনে এবং পেছনের দিকে কিছু বাড়তি জায়গা থাকার কথা ছিল কিন্তু সেটিও তারা রাখেননি। এখন ভবনের যিনি ম্যানেজার রয়েছেন তিনি বলছেন যে 2015 সালে তারা রাজুকের কাছে দরখাস্ত দিয়েছে যে এই ভবনটির উপরে আরও তারা 4 তলা বাড়াতে চান, কিন্তু রাজুকের কর্মকর্তারা বলছেন যে অনুমতি না নিয়ে তারা দরখাস্ত দিল, সেটি রাজুক অনুমোদন দিল কিনা সেটি না পেয়ে তারা আরও 4 তলা বাড়িয়েছে। এটি আইনের লঙ্ঘন। এখন এখানে অনেকের মনে প্রশ্ন এসেছে যে এরা এই ইকবাল টাওয়ার যে আরও 4 তলা পর্যন্ত বাড়ানো হলো এটি কি রাজুক কিংবা সংশ্লিষ্ট কর্মকর্তারা দেখলেন না কেন? এবং এই যে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে এই লাইনে যে বহুতল ভবনগুলো আছে প্রত্যেকটিরই একই অবস্থা, কোনোটারই তেমন কোনো অগ্নি নির্বাপন সিঁড়ি কিংবা জরুরি সিঁড়ি নেই। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। পরবর্তীতে নতুন কোনো খবর থাকলে তা আমি আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। এই যে হিমেল, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বনানী থেকে যুক্ত ছিলেন সহকর্মী হিমেল মাহবুব। এরই সঙ্গে নিচ্ছি বিরতি, সঙ্গে থাকুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের SM হলে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। সকালে ডাকসুর ভিপি নুরুল হক নূরের সঙ্গে আলোচনার শেষে তিনি কথা বলেছেন। উপাচার্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আলোচনা ফলপ্রসূ হয়েছে এমনটি উল্লেখ করে নুরুল হক নূর জানিয়েছেন আজকের কর্মসূচি স্থগিত করা হয়েছে, তবে আগামী সোমবারের মধ্যে দাবি আদায় না হলে নতুন কর্মসূচি দেওয়া হবে। SM হলে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচার, অছাত্র ও বহিরাগতদের হল থেকে বিতরণ সহ বেশ কিছু দাবিতে গতকাল রাত থেকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয় ভিপি নূর। পরে সকালে নূর সহ অন্যান্যদের নিয়ে নিজ কার্যালয়ে আসেন উপাচার্য। এদিকে ভিপি এমন অবস্থানকে দায়িত্বহীন আচরণ বলে আখ্যায়িত করেছেন ডাকসুর AGS সাদ্দাম হোসেন। প্রভোস্ট বলেছেন যে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং যদি যারা দোষী তাদের বিরুদ্ধে আমরা বিশ্ববিদ্যালয়ের আইনানুগ যে ব্যবস্থা আছে সেগুলো ব্যবস্থা গৃহীত হবে। আমি তাদেরকে এটাই বলেছি যে একেবারেই কেউই যেন অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত কোনো ঘটনা ঘটিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নষ্ট না করে। কালকের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা আমরা আগামী সোমবারের মধ্যে দেখতে চাই। যদি তারা সেটা নিতে ব্যর্থ হয় তাহলে হয়তো আমরা কোনো কর্মসূচি ঘোষণা করব। গতকালকেও ভিসির বাসভবনের সামনে আমরা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে দেখতে পাই, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে হতবাক হয়ে দেখে থাকে যে ডাকসুর ভিপি পদটিকে ব্যবহার করে গোটা বাংলাদেশে মৌলবাদী ছাত্র রাজনীতির উত্থান ঘটানোর চেষ্টা হচ্ছে কিনা সেটি আমরা দেখতে পাই। কাস্টমস কর্মকর্তা ছদ্মবেশে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে 6 জনকে গ্রেফতার করেছে র্যাব। রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। র্যাব জানিয়েছে আটক ব্যক্তিরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। প্রতারণার কৌশল হিসেবে বেকার যুবকদের কাস্টমসে চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিত তারা। এছাড়া নিলাম ও পুরনো মালামাল কম মূল্যে বিক্রির প্রস্তাব দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত চক্রটি। প্রতারণার সময় আসামিরা কাস্টমসের পোশাক ও লোগো ব্যবহার করত। প্রতারক দলের প্রধান নুরুল হকের বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে 50 জনেরও বেশি মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে। খুলনায় 9 দফা দাবিতে 72 ঘন্টার ধর্মঘট পালনের দ্বিতীয় দিনে 4 ঘন্টার সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছে খুলনা ও যশোরের রাষ্ট্রায়ত্ত 9টি পাট কলেজ শ্রমিকরা।
সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত চলে অবরোধ। খুলনার নতুন রাস্তার মোড় ও খুলনা যশোর মহাসড়ক এবং রেলপথ অবরোধ করেন 6টি পাট কলের শ্রমিকরা। এতে খুলনার সঙ্গে ট্রেন ও সড়ক যোগাযোগ বন্ধ থাকে। অবরোধের কারণে ভোরে কোনো ট্রেন না ছাড়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। এদিকে চট্টগ্রামের মুরাদপুর, অক্সিজেন সড়ক, সীতাকুণ্ড সহ বিভিন্ন এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করে 9টি পাট কলের শ্রমিকরা। এতে ঢাকা চট্টগ্রাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়। রাজশাহীর কাটাখালীতে, যশোরের নওয়াপাড়াতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে পাটকল শ্রমিকরা। এছাড়া নরসিংদী ও সিরাজগঞ্জে ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে মিলের সকল প্রকার উৎপাদন কার্যক্রম। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা। 7-8-9 সপ্তাহ এই বেতন পরিশোধ করা হয় না, যা নিয়ে আমরা পরিবার পরিজন নিয়ে রাস্তায় উঠে আসার মতো সমস্যা হয়ে গেছে। যদি আমাকে একটা ফয়সালা হয়, মনোভূত ফয়সালা হয়, তাহলে আমরা আন্দোলন থেকে বিরত থাকবো। একটা সিটি আসছে বিজিএমসি অফিস থেকে, অর্ডার কপির মাঝে কোনো তারিখ নাই, কার কত টাকা এগ্রিমেন্ট হবে এ ধরনের কোনো উল্লেখ নাই। মজুরি কমিশন যতক্ষণ পর্যন্ত আমাদের চালু না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন আমরা ইনশাল্লাহ চালাই যাব। সাভারে শ্রমিক অসন্তোষের জেরে তালিসমান 1 নামে একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সকালে কারখানা গেটে ছুটির নোটিশ দেখে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় আশপাশের 3টি কারখানায় ভাঙচুরের চেষ্টাও চালিয়েছেন তারা। পরে শিল্প পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে শ্রমিক অসন্তোষের ঘটনায় আরও 4টি কারখানায় একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্প পুলিশ জানিয়েছে, বুধবার তালিসমান 1 কারখানার বাৎসরিক ইনক্রিমেন্ট কম দেওয়ার অভিযোগে কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। তবে নিয়ম মেনেই ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। চট্টগ্রাম সিটি মেয়রের সঙ্গে গৃহায়ণ কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী দুর্ব্যবহার করেছেন এমন অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছে 41টি ওয়ার্ডের কাউন্সিলর ও সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে গৃহায়ণ কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী আশরাফুজ্জামানকে প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তারা। দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সোমবার রাতে গৃহায়ণ কর্তৃপক্ষের 6 সদস্যের একটি দল রাস্তা প্রশস্ত করার বিষয়ে সিটি মেয়র আজম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করেন। আলাপচারিতার এক পর্যায়ে গৃহায়ণ কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী, সিটি মেয়র ও 21 নং ওয়ার্ডের কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের মারধর করেছে বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় মঙ্গলবার থেকে 16 জেলায় কর্মবিরতি পালন করছে গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীরা। তবে এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন অভিযুক্তরা। নাগরিক সুবিধা বাড়াতে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন। সকালে হযরত শাহজালালের মাজার প্রাঙ্গণে কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র আরিফুল হক চৌধুরী। তবে পরিচ্ছন্নতার বিষয়ে জনসচেতনতা বাড়াতে নগর ভবনের সামনে থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, নগর ভবনের কর্মকর্তা সহ স্থানীয়রা অংশ নেন। এ সময় মেয়র জানান, মাসব্যাপী নালা নর্দমা পরিচ্ছন্নতা শেষে শুরু হবে মশা নিধন কার্যক্রম। অভিযান সফল করতে নগরবাসীর সহযোগিতাও চেয়েছেন তিনি। স্বপ্নধরার সৌজন্যে ডিবিসি সংবাদে আরো দেখবেন। পশ্চিমবঙ্গে আজ মোদি মমতার নির্বাচনী জনসভা, পাল্টাপাল্টি কর্মসূচিতে নিরাপত্তা জোরদার। আজ পবিত্র শবে মেরাজ। যথাযথ ধর্মীয় মর্যাদা ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে রাতে পবিত্র শবে মিরাজ বা লাইলাতুল মিরাজ পালিত হবে। এ উপলক্ষে দেশের ধর্মপ্রাণ মুসলিমরাও কোরআন খানি, নফল নামাজ, জিকির আসকার, ওয়াজ মাহফিল, দোয়া দুরূদ পাঠ ও বিশেষ মোনাজাত করবেন। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বাদ আসর বাইতুল মোকাররম জাতীয় মসজিদে লাইলাতুল মিরাজের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এই রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আকাশে ভ্রমণ করে মহান আল্লাহ তাআলার দিদার লাভ করেছিলেন এবং মুসলমানদের জন্য 5 ওয়াক্ত ফরজ নামাজের হুকুম নিয়ে দুনিয়াতে ফিরে এসেছিলেন। নাটোরে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বারুণীগঙ্গা স্নান উৎসব। পাপ থেকে মুক্ত হয়ে পুণ্য লাভের আশায় ভোর থেকে সদর উপজেলার বাক্সুর এলাকায় গদাই নদীর তীরে ভিড় করেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজারো পুণ্যার্থী। তবে পরে পূজা অর্চনা সহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে চলে দিনব্যাপী গঙ্গা স্নান উৎসব। আয়োজকরা জানিয়েছেন, প্রতি বছর দোল পূর্ণিমার 12 দিন পর চৈত্র মাসের মধুকৃষ্ণা
ত্রয়োদশীতে এই পুণ্যস্নান অনুষ্ঠিত হয়ে থাকে। বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন ডিবিসি সংবাদ, স্বাগত আরেকবার। চলচ্চিত্রকে বাজার নির্ভর করতে সরকার প্রণোদনা দেবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। জাতীয় চলচ্চিত্র দিবসের 2 দিনের আয়োজনের উদ্বোধনীতে তিনি একথা বলেছেন। শুধুমাত্র সরকারি প্রণোদনায় শিল্পকে টিকিয়ে রাখার নজির নেই বলেও জানান তথ্যমন্ত্রী। মানসম্মত প্রেক্ষাগৃহ নির্মাণের পাশাপাশি ভালো মানের চলচ্চিত্র তৈরির জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী। এ সময় তথ্য সচিব সহ চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উদ্বোধন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন তিনি। চলচ্চিত্র বাঁচলে সংস্কৃতি বাঁচবে শিরোনামে পালিত হচ্ছে জাতীয় চলচ্চিত্র দিবস। আমাদের চলচ্চিত্র শিল্প যাতে অন্য দেশের চলচ্চিত্র শিল্পকে ডিঙিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারে, আমাদের চলচ্চিত্র যেন শুধুমাত্র বাংলাদেশে নয় বিদেশেও জনপ্রিয় হয়, সেই লক্ষ্য নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আমি সমস্ত পক্ষের সহযোগিতা চাই। চলচ্চিত্র শিল্পে প্রণোদনা এবং শিল্পীদের সম্মানে রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হচ্ছে এবারের জাতীয় চলচ্চিত্র উৎসব। তথ্যমন্ত্রীর অনুরোধে সারা দেশে সব সিনেমা হল বন্ধের ঘোষণা স্থগিত করেছে প্রদর্শক সমিতি। বাংলা সিনেমাকে বাঁচাতে সম্মিলিত প্রচেষ্টা দাবি জানিয়েছেন চলচ্চিত্র শিল্পীরা। বিভিন্ন সমস্যার কথা জানিয়ে 12 এপ্রিল থেকে সারা দেশের সব সিনেমা হল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন চলচ্চিত্র প্রদর্শকরা। কিন্তু তথ্যমন্ত্রীর সাথে বৈঠকের পর আপাতত সেই সিদ্ধান্ত স্থগিত করেছেন তারা। সরকার হিন্দি সিনেমা চালানো সহ প্রদর্শক সমিতির বেশ কিছু দাবির বিপরীতে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও শিল্পীরা বলছেন, হলের আধুনিকায়ন না করে শুধু মুনাফার কথাই ভাবছেন প্রদর্শকরা। ওনারা চাচ্ছে রিলিজে ওখান থেকে হিন্দি ছবি, বাংলা ছবি, হিন্দি ছবি এখানে হলগুলোকে চালাবে। তাতে আমার এই 20-25 হাজার টেকনিশিয়ানের কি হবে, আমার শিল্পীর কি হবে? হলে মেশিন নাই, পোস্টার আমাদের দিতে হয়, ব্যানার আমাদের দিতে হয়, মেশিন ভাড়াও দিয়ে দিতে হয়। তাহলে ওনারা কেন আছেন? একটা টিকিট 100 টাকা বিক্রি হলে 10-20 টাকা প্রডিউসার পায়, 80 টাকা ওনারা কেটে নিয়ে যায়। তাদের দাবি, হল মালিকরা পোস্টার ছাপানো, প্রজেক্টরের ভাড়া সহ নানা খরচ প্রযোজকের ঘাড়ে চাপিয়ে দিয়ে এখন হিন্দি সিনেমা আনার চেষ্টা করছেন। যারা হল মালিক আছেন তারা শুধু মুনাফা লুটবেন, এইদিকে না তাকিয়ে সমস্ত দিকে খেয়াল করা উচিত। সিনেমা হলের সংস্কার থেকে আরম্ভ করে সবকিছু মিলিয়ে অনেক সিনেমা হল মালিকই বিভিন্নভাবে সিনেমা নিয়ে প্রযোজকের ন্যায্য পারিশ্রমিক সেভাবে প্রদান করছেন না। তাই এই অনিশ্চিত পরিস্থিতিতে বাংলা সিনেমাকে বাঁচাতে সকলের সম্মিলিত প্রচেষ্টার দাবি জানাচ্ছেন তরুণ চলচ্চিত্র শিল্পীরা। এই ধরনের অপ্রত্যাশিত কোনো ঘটনা যাতে না ঘটে, এটা আমাদের কারোরই চাওয়া না। অতি সত্বর সবাই একসাথে মুখোমুখি বসে তারপর আলাপ আলোচনা করে তারা অবশ্যই একটা পজিটিভ ডিসিশনে আসবে বলে আমি মনে করছি। দুই পক্ষের এই মতপার্থক্যের পরিস্থিতিতে চলচ্চিত্র সংশ্লিষ্টরা চেয়ে আছেন সবশেষ ভরসার জায়গা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে। প্রধানমন্ত্রী ওনার প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই, আমাদের চলচ্চিত্র শিল্পের প্রতিও আসলে আমরা যদি সেরকম সহানুভূতিশীল হই, আমার বিশ্বাস আমরা দারুণ কিছু দিতে পারবো। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা। ইচ্ছাকৃত খেলাপি নন এমন ব্যবসায়ীদের জন্য 7% সুদে 12 বছরে ঋণের টাকা ফেরত দেওয়ার সুযোগ দেওয়ার কথা বলেও শেষ পর্যন্ত ঋণ খেলাপিদের জন্য 9% সুদহার নির্ধারণ করেছে সরকার। খেলাপি ঋণ আদায়ে সরকারের এমন পদক্ষেপে সন্তুষ্ট বিশ্লেষক ও ব্যবসায়ীরা। তবে ঋণ খেলাপিদের বিশেষ সুযোগ দেওয়ার বিষয়টি তারা মানতে নারাজ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী 2009 সালে দেশে খেলাপি ঋণের পরিমাণ ছিল 22,481 কোটি টাকা, যা গেল ডিসেম্বরে বেড়ে দাঁড়ায় 93,911 কোটি টাকায়। এছাড়াও ডিসেম্বর পর্যন্ত গেল 10 বছরে অবলোপন করা ঋণের পরিমাণ 37,866 কোটি টাকা। সব মিলিয়ে গেল 10 বছরে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ছাড়িয়েছে 1,30,000 কোটি টাকারও বেশি। 7 থাকছে না, 5 আর 7 কম ছিল, 9 করে দিয়েছি। এই 9টা হবে বেঞ্চমার্ক। আমি বিশ্বাস করি এবার সবাই লাভবান হবে। লাইফ এবং জেনারেল দুই ক্ষেত্রে অথরাইজড ক্যাপিটাল সংখ্যা হলো 1000 কোটি টাকা, আর পেড আপ ক্যাপিটাল হলো 500 কোটি টাকা ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। ঠিক তেমনিভাবে ব্যাংকের ক্ষেত্রে পেড আপ ক্যাপিটাল হবে 1000 কোটি টাকা। খেলাপি ঋণ নিয়ে অর্থমন্ত্রীর উদ্বেগকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে প্রশ্ন আছে ঋণ খেলাপিদের দেয়া বিশেষ সুবিধার বিষয়ে। এইখানে যে উনি একটা আবার ডিস্টিংশন আনার চেষ্টা করছে, এইখানে ক্যালিটির প্রয়োজন আছে।
কারণ বেশিরভাগই লোক বলবে ভাই আমি তো ইচ্ছাকৃত না। একটা বছর সরকার সবাইকে দেবে সুযোগ, ছোট বড় সবাই, বেশিরভাগই ছোটই বেশি। 100 টাকার ঋণ অনেক ক্ষেত্রে 300, 500, 700, 1000ও হয়ে গেছে। তার জমিটায় বেচে সে কিন্তু 100 দিতে পারবে, হয়তো পকেটে আরো 50 টাকা থাকবে। সো এভরিবডি ওয়ান্টস টু গেট রিড অফ ইট। এদিকে অর্থনীতি বিশ্লেষকরা মনে করেন ঋণ খেলাপিদের এমন সুবিধা দেয়া অনৈতিক। যদি আমি ঋণ খেলাপি হই তাহলে তো আমি বেশি সুবিধা পাবো, এর ফলে এটা একটা মরাল হ্যাজার্ড সৃষ্টি হবে এবং আমার মনে হয় না যে এটা ঋণ আদায়ের ক্ষেত্রে কোনো সুফল বয়ে আনবে। গেল 28 ফেব্রুয়ারি জাতীয় সংসদের এক প্রশ্ন উত্তর পর্বে অর্থমন্ত্রী মুস্তফা কামাল জানান, দেশে এখন 2,66,118 জন ঋণ খেলাপি আছেন। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। বিরূপ আবহাওয়ায় দিনাজপুরে এবার অন্যান্য বছরের তুলনায় অনেক কম লিচুর মুকুল এসেছে। এতে হতাশ বাগান মালিক ও চাষিরা। অবশ্য কৃষি বিভাগ বলছে মুকুল কম হলেও তাদের পরামর্শ নিয়ে গাছের পরিচর্যা করলে ভালো ফলন পাওয়া যাবে। দিনাজপুরে এবার 5000 হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে, কিন্তু বিরূপ আবহাওয়ায় গাছে মুকুল অনেক কম। তারপরও গাছের মুকুল রক্ষা ও ভালো ফলন পেতে এখন দিনরাত পরিচর্যায় ব্যস্ত লিচু চাষিরা। সকাল বিকেল বাগানে চলছে পানি সেচ। মুকুল কম আসছে, নতুন পাতা ছাড়ি দিছে বৃষ্টির কারণে, আবহাওয়ার কারণে। খুবই কম, মানে 4 ভাগের ভিতর 1 ভাগ। তাছাড়া বোম্বাই নাই, বান্দারাজি কিছু আইছে। বাগান মালিকরা বলছেন অন্য বছরের তুলনায় বৃষ্টিপাত অনেক কম হয়েছে, কিন্তু আগাম বৃষ্টির কারণে মুকুলের বদলে গাছে নতুন পাতা গজিয়েছে। এছাড়া সামনে খরা সহ ঝড় বৃষ্টি রয়েছে, তাই ফলন নিয়ে শঙ্কায় পড়েছেন তারা। সাধারণত বাগানে আমাদের মুকুল 70 হইতে 80% আসে, আর এবার মুকুল 20 থেকে 40%। ধান লাগাচ্ছি, ধানের দাম নাই, ওই জন্য আমরা বাগানে লাগাইছি। বাগানে এখন আমরা ফল না পাই, তাহলে আমাদের ওইটা হতাশা না। এখন মুকুল তো আটকার জন্য পানি সেকা দিতেছি। এখন জেলা কৃষি কর্মকর্তা বলছেন, এখন গাছে যে পরিমাণ মুকুল আছে সেগুলো সঠিক পরিচর্যা করলে ফলন ভালো পাওয়া যাবে, তাই হতাশ হওয়ার কিছু নেই। এবারে লিচুতে যে ফুল আসছে সেটা আমরা মনে করি যে ফলনের ক্ষেত্রে কোনো হবে না। আমরা যেটুকু পরিমাণ ফ্রুট সেটিং হচ্ছে সেটা যাতে পরাগায়নের মাধ্যমে সুন্দরভাবে আমরা লিচু নিতে পারি, তার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। দিনাজপুরে মাদ্রাজি, বোম্বাই, বেদানা ও চায়না 3 জাতের লিচু বেশি চাষ হয়। ডিবিসি নিউজ ডেস্ক। আর একটি বিরতির পর ফিরছে, সঙ্গে থাকুন। অর্থ আত্মসাৎ ও দুর্নীতি মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিচার শুরু হয়েছে আজ। নাজিবেরই গঠন করা মালয়েশিয়ার রাষ্ট্রীয় তহবিল থেকে শত শত কোটি ডলার দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নাজিবের বিরুদ্ধে মোট 42টি অপরাধের অভিযোগ আনা হয়েছে, যার অধিকাংশই ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদের অর্থ আত্মসাৎ নিয়ে। নাজিব রাজাক 2009 সালে ওই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। অভিযোগ রয়েছে 1MDB কেলেঙ্কারিতে যুক্ত থেকে 68 কোটি 10 লাখ মার্কিন ডলার আত্মসাৎ করেছেন তিনি। গত মে মাসে নির্বাচনের পরাজয়ের পর তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়, তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মালয়েশিয়ার এই সাবেক প্রধানমন্ত্রী। কেবল মালয়েশিয়ায় নয়, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড ও সিঙ্গাপুর সহ অন্তত 6টি দেশ 1MDBর অর্থ পাচার ও দুর্নীতির তদন্ত শুরু করেছে। এবার জানাবো এসএলএম গ্রুপ খেলার খবর। নেপালে আজ থেকে শুরু হচ্ছে ঢাকা আবাহনীর এএফসি কাপ মিশন। সেখানে স্বাগতিক মানাং মার্শিয়াংদির বিপক্ষে খেলবে ঢাকার জায়ান্টরা। ম্যাচ শুরু হবে বিকেল 3:15টায়। আবাহনী 2017 ও 2018 সালে দুটি এএফসি কাপ খেলে দুবারই বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে। এ পর্যন্ত 12 ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র 2টিতে, ড্র 2টি, হেরেছে 8 ম্যাচ। অথচ দেশের ঘরোয়া লিগে তারাই সেরা। তাই এবার এএফসি কাপের গ্রুপ পর্ব টপকানোর লক্ষ্যে দল সাজিয়েছে আবাহনী। এজন্য নেপালে স্বাগতিক ক্লাবটির বিপক্ষে শুভ সূচনা চায় আকাশী নীলরা। কাঠমান্ডুতে কঠোর অনুশীলনে নিজেদের প্রস্তুত করেছে আবাহনী। গেল 11 বছরে 7টি আন্তর্জাতিক আসরে অংশ নিয়েও একবারও গ্রুপ পর্ব পেরোতে পারেনি ঢাকা আবাহনী। বঙ্গবন্ধু গোল্ড কাপ ওপেন নামে এবার পর্দা উঠল পঞ্চম এশিয়ান গালফ ট্যুরের। মার্কিন প্রতিদ্বন্দ্বী ট্রেভর সিমসওয়াবের সাথে যৌথভাবে 2 নম্বরে থেকে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশের সজীব আলী। পারের চেয়ে 5 শট কম খেলেছেন তিনি, আর পারের চেয়ে 8 শট কম খেলে এখনো পর্যন্ত শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার মার্ফিক অ্যান্ডক্লিফ। তবে এখনো পর্যন্ত খুব একটা সুবিধা করতে পারেননি সিদ্দিকুর রহমান।
পারের চেয়ে 2 শট কম খেলে এখন পর্যন্ত 31 নম্বরে রয়েছেন তিনি। 4 শট কম খেলে 5-এ আকবর হোসেন। 22 দেশের 146 জন গলফারের অংশগ্রহণে রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে চলছে এশিয়ান ট্যুরের এবারের আসর। এর আগে 4 বার আয়োজক হলো, এবারই প্রথম বঙ্গবন্ধু ওপেন নামে প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ। টুর্নামেন্ট শেষ হবে 6 এপ্রিল। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের খবর নিয়ে আসছেন রঞ্জন শুভ্র। দেখার আমন্ত্রণ রইল।